কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতে পারিনি। ঘুম ভেঙে দেখি সকাল 7টা। উঠে কিচেনে গেলাম রান্না করতে। হাসিব এখনো ঘুমাচ্ছে। আমি রুটি ভাজি করে হাসিবকে ঘুম থেকে ডেকে তুললাম। হাসিব আমাকে বলল, শোনেন ইসরাত, আমি আগে তুহিনের সঙ্গে কথা বলে তারপর নাস্তা করব। জানতে চাইলাম কি কথা বলবেন তুহিনের সঙ্গে। তার মতো মানুষের সাথে একই ফ্ল্যাটে থাকা আমি নিরাপদ মনে করি না। তাকে জিজ্ঞেস করে দেখি এই ফ্ল্যাটে সে থাকবে নাকি আমি থাকবো। যদি সে থাকতে চায় তাহলে আমি আপনাকে নিয়ে অন্য কোনো ফ্ল্যাটে উঠবো। হাসিব তুহিনের সঙ্গে কথা বলে এসে আমাকে বলল, আমি আজ ভার্সিটিতে যাব না, নাস্তা খেয়ে বের হচ্ছি নতুন ফ্ল্যাট খুঁজতে। আপনি দরজা নক করে থাকবেন আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি। এই তুহিন মানুষটার সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই আমার। নাস্তা খেয়ে হাসিব বের হয়ে গেল। তুহিন এখনো শুয়ে আছে। হাসিব যাবার সময় আমাকে বারবার সাবধান করে দিয়েছে সে না আসা পর্যন্ত যেন আমি রুমের বাহিরে বের না হই। আমি নাস্তা করে রুমে গিয়ে দরজা নক করে ঘুমিয়ে গেলাম। হাসিবের ডাকে আমার ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বাজে। দুপুরে রান্না তো হয়নি, আমার খুব খিদে লাগছে। দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখি হাসিবের হাতে খাবারের প্যাকেট। আমাকে বলল, আসেন খেয়ে নেওয়া যাক, ফ্ল্যাট ভাড়া পেয়েছি, ফ্ল্যাটের মালিক কিছু টাকা অগ্রিম চাচ্ছে। আমার কাছে অত টাকা নেই, তাই বাংলাদেশে ভাইয়ার কাছে ফোন করে টাকা চাইলাম। ভাইয়া প্রথমে রাজি হয়নি অত টাকা দিতে, অনেক বুঝিয়ে রাজি করলাম। সব ঝামেলা আমার জন্য, না হলে তো আপনি আর তুহিন একসঙ্গে ভালোই ছিলেন। হাসিব রেগে গেল। কিসের ঝামেলা বলছেন আপনি? আমার কাছে আপনি ঝামেলা না, আমি আপনার জন্য কিছু করতে পারছি, এটাই আমার বড় পাওয়া। কয়জনের এমন সুযোগ হয় অপরের সাহায্য করার। কি আর বলবো, আমার চোখের পানি চলে আসছে হাসিবের কথা শুনে। তার মতো মানুষের সাথে দেখা না হলে আজ আমি কোথায় কোন নরপশুর ভোগের সামগ্রী হতাম কে জানে। নতুন ফ্ল্যাটে আসছি কয়দিন ধরে, এখন আর তুহিন এর জন্য ভয় নেই। ফ্ল্যাটের 2টা বেডরুম, আমি থাকি একটায়, হাসিব থাকে আরেকটায়। এখন আমার অপেক্ষার পালা কবে বাংলাদেশে যেতে পারবো সেই আশায় দিন গুনছি। 2 বছর পর হাসিবের স্টাডি কমপ্লিট হবে, তখনই হয়তো আমাকে নিয়ে সে বাংলাদেশে যাবে। কিছু শারীরিক প্রবলেম হচ্ছে 2 দিন ধরে। ভাত খাইলে বমি বমি লাগে, মাথা চক্কর দেয়। আমার মনে সন্দেহ জাগলো এই মাসে পিরিয়ডও হয়নি, তাহলে আমি কি প্রেগনেন্ট? আমি হাসিবকে বললাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সে জানতে চাইলো আমার কি হয়েছে। বললাম শারীরিক সমস্যা হচ্ছে। সন্ধ্যায় হাসিব আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানালেন আমি প্রেগনেন্ট। শুনে আমার মাথাটা ঘুরে গেল। কি করব আমি এখন? এই বাচ্চা আমি কি করব? তাকে তো পারবো না এই পৃথিবীতে জন্ম দিতে। চোখ দিয়ে অঝরে কান্না ঝরছে। দেখেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। আপনি যদি চান এই বাচ্চাকে আপনি পৃথিবীতে আনতে পারেন। হাসিবের কথার প্রতি উত্তরে আমি বললাম, আপনি আমার জন্য যতটুকু করছেন সেটাই অনেক বেশি। আমি চাই না এই বাচ্চাকে জন্ম দিতে। কি পরিচয় দিব মানুষের কাছে? কে এই বাচ্চার বাবা হবে? আবিদ কখনোই এই বাচ্চাকে সন্তানের স্বীকৃতি দিবে না। সে তো আমাকে স্ত্রী হিসেবে মনে করে না। আর আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করা তার পক্ষে অসম্ভব কিছু না। তাহলে আপনি কি চান, এই বাচ্চাকে নষ্ট করে দিতে? হাসিবের এমন প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম। বুকের ভেতর মুচড়ে উঠলো। তাকে বললাম, স্বপ্ন ছিল আমি একদিন মা হব। আমার